প্রাচীন ইতিহাস নিয়ে আমাদের প্রচলিত ধারণাগুলো কি আসলেই পুরোপুরি ঠিক? আজ আমরা এমন কিছু তথ্য বিশ্লেষণ করব যা হাজার বছরের পুরনো ইতিহাসকে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করবে। যুগান্তকারী ডিএনএ বিশ্লেষণ থেকে শুরু করে সদম শহরের ধ্বংস নিয়ে যে তীব্র প্রত্নতাত্ত্বিক বিতর্ক রয়েছে, চলুন বিষয়গুলোর গভীরে প্রবেশ করা যাক। ভাবুন তো, হাজার বছরের পুরনো কিছু হাড় আর বাতিল হয়ে যাওয়া একটা বৈজ্ঞানিক গবেষণাপত্র, এই দুটো জিনিস কিভাবে আমাদের প্রাচীন ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করে। এটা কেবল একটা প্রশ্ন নয়, বরং বিজ্ঞান আর ইতিহাসের অদ্ভুত এক সমন্বয়ের গল্প। একদিকে রয়েছে একদম নিরেট জেনেটিক প্রমাণ, আর অন্যদিকে রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতির আত্মশুদ্ধি বা নিজেকে সংশোধন করার দুর্দান্ত এক প্রক্রিয়া। আজকের আলোচনাটা আমরা কয়েকটি ধাপে সাজিয়েছি। প্রাচীন লেভান্থের জেনেটিক রহস্য দিয়ে শুরু করে আমরা জানব পেকিন গুহার আবিষ্কার এবং ব্রোঞ্জ যুগের জেনেটিক ধারাবাহিকতা সম্পর্কে। এরপর আমরা আলোচনা করব সোদম শহরের ধ্বংসতত্ত্ব এবং সেটা নিয়ে বৈজ্ঞানিক সম্প্রদায়ের বিতর্কের বিষয়ে। প্রথমেই আসা যাক প্রাচীন লেভান্টের জেনেটিক রহস্যে। দীর্ঘদিন ধরে ইতিহাসবিদদের মনে একটা প্রশ্ন ছিল, প্রাচীন ক্যানানাইট বা কোনানীয়দের মতো মানুষেরা কি যুদ্ধের ফলে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল? প্রচলিত পুরনো বিশ্বাস ছিল যে প্রাচীন সভ্যতাগুলো পরাস্ত হওয়ার পর একেবারে মুছে যায়। কিন্তু ডেড সি বা মৃত সাগরের আশেপাশের অঞ্চল থেকে সংগ্রহ করা প্রাচীন ডিএনএ প্রমাণ একদম ভিন্ন কথা বলছে। প্রমাণ বলছে প্রাচীন মানুষেরা হারিয়ে যায়নি, বরং তারা ক্রমাগত একে অপরের সাথে মেশেছে, পরিবর্তিত পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়েছে এবং তাদের জিনগত ধারা আজও বহমান। এবারে চলুন দেখি পেকিন গুহার ডিএনএ আবিষ্কারের চমকপ্রদ ঘটনাটা। ১৯৯৫ সালের কথা, উত্তর ইসরায়েলে আবিষ্কৃত হল পেশিয়েন গুহা। বিজ্ঞানীদের জন্য এটা যেন আস্ত একটা জেনেটিক টাইম মেশিন। এই গুহার ভেতরে চমৎকার কারুকাজ করা অস্থিভাণ্ডারগুলোতে ৪৫০০ থেকে ৩৯০০ খ্রিস্টপূর্বাব্দের ২২ জন ব্যক্তির দেহাবশেষ পাওয়া যায়। সবচেয়ে দারুণ ব্যাপার হল, গুহাটি প্রাকৃতিকভাবেই এমনভাবে সিল হয়েছিল যে ওই উষ্ণ আবহাওয়ার মধ্যেও মানুষগুলোর ডিএনএ অবিশ্বাস্যভাবে নিখুঁত অবস্থায় সংরক্ষিত ছিল। বিজ্ঞানের দুনিয়ায় এটা এক বিরল সৌভাগ্য। বিশ্লেষণ করে যে তথ্যটা পাওয়া গেল সেটা বেশ অবাক করার মতো। পেকিন জনগোষ্ঠীর উদ্ভব কোনো একক গোষ্ঠী থেকে হয়নি। তাদের জিনে ৫৭% স্থানীয় লেভান্ট অঞ্চলের নিওলিথিক প্রভাব, ২৬% আনাতোলিয়ার প্রভাব আর ১৭% ইরানের চ্যালকোলিথিক প্রভাব পাওয়া গেছে। এ মিশ্রণ প্রমাণ করে যে সেই প্রাচীনকালেও বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে কতটা ব্যাপক মাত্রায় স্থানান্তর আর সংমিশ্রণ ঘটেছিল। এই বৈজ্ঞানিক অ্যাডমিক্সচার প্লট বা জিনগত কাঠামোর রূপরেখাটির দিকে তাকালে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এখানকার প্রতিটি রঙের বিন্যাস আসলে এক একটা গল্প বলে। এগুলো দেখাচ্ছে কিভাবে প্রাচীন মানুষেরা দূরবর্তী অঞ্চলগুলোর সাথে গভীরভাবে সংযুক্ত ছিল। সেই সময়কার সাংস্কৃতিক পরিবর্তনগুলো যে কেবল ধারণার আদান-প্রদান ছিল না, বরং সরাসরি নতুন মানুষদের আগমনের ফলেই ঘটেছিল, এটি তার একটা বড় প্রমাণ। এখন আসা যাক ব্রোঞ্জ যুগের জেনেটিক ধারাবাহিকতার। চালকোলিথিক যুগ থেকে ব্রোঞ্জ যুগে এগিয়ে গেলেই একটা চোখ ধাঁধানো পরিসংখ্যান সামনে আসে। সেটা হল ৯০%। আধুনিক লেবানিজ জনগোষ্ঠীর প্রায় ৯০% জিনগত ভিত্তি সরাসরি সেই প্রাচীন ক্যানানাই জনগোষ্ঠীর সাথে যুক্ত। একবার ভাবুন তো, এই একটা তথ্যই কিন্তু প্রাচীন সভ্যতাগুলোর পুরোপুরি মুছে যাওয়ার ধারণাটাকে বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন প্রমাণ করে দেয়। তার মানে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ আজও এই প্রাচীন ডিএনএ বহন করে চলছেন। পিতৃবংশীয় বিভিন্ন হ্যাপ্লোগ্রুপ আজও মধ্যপ্রাচ্যে প্রবলভাবে উপস্থিত। আধুনিক আরব, ইহুদি এবং অন্যান্য লেভান্তীয় জনগোষ্ঠীর শেকড় আসলে একই জায়গায় গাঁথা। রোমান বা পারস্য সাম্রাজ্যের মতো বড় সাম্রাজ্যগুলো এসে নতুন জিনগত মিশ্রণ ঘটিয়েছে ঠিকই, কিন্তু প্রাচীন লেভান্তীয় সেই মূল স্বাক্ষরটি আজও অবিকল রয়ে গেছে। এটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কোনো গল্প নয়, বরং টিকে থাকার এক বাস্তব প্রমাণ। এবারে আমরা আলোচনা করব সদম শহরের ধ্বংসতত্ত্ব নিয়ে। এতক্ষণ আমরা ডিএনএর অকাট্য প্রমাণ দেখলাম। এবার চলুন প্রত্নতত্ত্বের অত্যন্ত বিতর্কিত একটা তত্ত্বে প্রবেশ করা যাক। জর্ডান উপত্যকার প্রাচীন মহানগর তাল এল হামাম। সে সময়কার বেশ বড় একটা শহর ছিল এটি, যেখানে প্রায় ৫০,০০০ মানুষের বাস ছিল। কিন্তু ১৬৫০ খ্রিস্টপূর্বাব্দের দিকে হঠাৎ করেই এক প্রচণ্ড উচ্চ তাপমাত্রার ধ্বংসযজ্ঞ নেমে আসে সেখানে।
মাটির ইটের তৈরি এই বিশাল জনপদ যেন চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হয়। 2021 সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয় যে মহাকাশ থেকে ছুটে আসা একটি উল্কা বা ধূমকেতুর শূন্যে বিস্ফোরণ বা এয়ারবার্স্টের কারণেই এই ধ্বংসযজ্ঞ ঘটেছিল। দাবি করা হয় বিস্ফোরণটি হিরোশিমার বোমার চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী ছিল। এতটাই তাপ ছিল যে মৃৎপাত্র গলে যায়, আর মাটিতে প্রচুর লবণের উপস্থিতির কারণে ওই অঞ্চলটি শত শত বছরের জন্য কৃষিকাজের অযোগ্য হয়ে পড়ে। গবেষকদের একটি অংশ একেই বাইবেল এবং কোরআনে বর্ণিত সোদম ও গোমোররা শহরের ধ্বংসের বৈজ্ঞানিক কারণ হিসেবে দাবি করে বসেন। ওই গবেষণার একজন সহলেখক ক্রিস্টোফার মোর সেই মহাজাগতিক বিপর্যয়ের একটা ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি বলছেন, বাতাসের তাপমাত্রা খুব দ্রুত 3600 ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠে যায়। তলোয়ার, বর্ষা, মাটির ইট এবং মৃৎপাত্র গলতে শুরু করে। দৃশ্যপটটা একবার চিন্তা করুন, শিহরণ জাগানোর মতো একটা অবস্থা। আর যেহেতু এই বর্ণনা ধর্মীয় গ্রন্থে থাকা কাহিনীর সাথে মিলে যাচ্ছিল, তাই সে সময় বিশ্বজুড়ে এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সবশেষে আমরা দেখব বৈজ্ঞানিক বিতর্ক এবং গবেষণাপত্র বাতিলের পেছনের ঘটনা। দেখুন, বিজ্ঞানের দুনিয়ায় কোনো দাবি কিন্তু যাচাই বাছাই ছাড়া চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া হয় না। 2021 সালে সায়েন্টিফিক রিপোর্টসে এই চাঞ্চল্যকর গবেষণাটা প্রকাশের পরপরই স্বাধীন গবেষক আর পদার্থবিদরা ডেটার মধ্যে নানা অসঙ্গতি ধরতে শুরু করেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ছবিতে কৃত্রিম পরিবর্তনের বিষয়টা ধরা পড়ে এবং সংশোধন করা হয়। কিন্তু সমালোচকরা হাল ছাড়েননি। তারা এত গভীরভাবে যাচাই করেন যে ডেটা ও বিশ্লেষণ পদ্ধতিতে ব্যাপক ত্রুটি ধরা পড়ে। অবশেষে 2024 সালের এপ্রিলে জার্নাল কর্তৃপক্ষ সম্পূর্ণ গবেষণাপত্রটি বাতিল বা রিট্র্যাক্ট করতে বাধ্য হয়। নেচার জার্নালের সম্পাদকরা তাদের রিট্র্যাকশন নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করেন যে গবেষণার ডেটা বিশ্লেষণ এবং ব্যাখ্যার ত্রুটি নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। মার্ক বসলফ এবং অন্যান্য স্বাধীন পদার্থবিদরা প্রমাণ করে দেন যে তথ্য বিকৃতি এবং ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে এই চমকপ্রদ তত্ত্বটি দাঁড় করানো হয়েছিল। বিজ্ঞান এভাবেই কঠোর পর্যালোচনার মাধ্যমে তার নিজের ভুল শুধরে নেয়। এখানে বস্তুনিষ্ঠতার গুরুত্বটা বোঝা খুব প্রয়োজন। একদিকে থাকে প্রাচীন ধ্বংসাবশেষকে সরাসরি ধর্মগ্রন্থের কাহিনীর সাথে মিলিয়ে ফেলার জন্য মিডিয়া এবং নির্দিষ্ট গোষ্ঠীর একটা অতি আগ্রহ, অন্যদিকে থাকে নির্লিপ্ত বৈজ্ঞানিক পদ্ধতি। বিজ্ঞান তো আবেগে চলে না, এটি চলে প্রমাণের উপর। ত্রুটিপূর্ণ গবেষণা যতই চমকপ্রদ হোক না কেন, বৈজ্ঞানিক মানদণ্ডে টিকতে না পারলে তা বাতিল হতে বাধ্য। তালেল হাম্মামের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। লেভান্তির ডিএনএ আবিষ্কার যেমন প্রচলিত বিশ্বাস ভেঙে নতুন ইতিহাস শিখিয়েছে, তেমনি সোদম শহরের তত্ত্বে বিজ্ঞানের আত্মশুদ্ধি আমাদের ভুলও শুধরে দিয়েছে। বিজ্ঞান আসলে এভাবেই এগিয়ে চলে। তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। রোমাঞ্চকর নতুন আবিষ্কার আর বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠতার এই সূক্ষ্ম ভারসাম্য ভবিষ্যতে আমাদের ইতিহাসকে কিভাবে রূপ দেবে? ইতিহাস কি সত্যিই নতুন করে লেখা হবে, নাকি আমরা কেবল আমাদের পুরনো ভুলগুলোই শুধরাতে থাকব?